আসসালামু আলাইকুম সুধীবৃন্দ। চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল ফুডিজ ফিউশন কুকিং। আমি সালিহিন শুভ থাকছি পুরো সময় জুড়ে আপনাদের সাথে। আমরা আজকে তৈরি করতে যাচ্ছি অনেক দিনের ইচ্ছার একটা রেসিপি, পায়ার স্যুপ। গরু বা খাসি যে কোনো কিছুর পায়া দিয়ে আপনারা এটা করতে পারবেন। এটা পায়ার স্যুপ। এই স্যুপটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে হলো গরুর পায়া। এখানে দেখেন গরুর পায়া সাইজ করে কাটা আছে। সেই সাথে লাগছে হলো কিছু আস্ত মশলা, যেমন লং, অল্প কিছু লং, কারণ লংয়ের নিজস্ব একটা বৈশিষ্ট্য হলো এর ফ্লেভারটা আপনার লং টাইম থাকে এবং আপনাকে অন্য সব কিছুর উপরে ওভারফ্লো করে চলে যায়। সো এই জন্য আমরা অল্প অল্প পরিমাণে লং নিয়েছি। এখানে প্রায় 2.5 কেজির মতো হাড় আছে এখানে, মানে বিশেষ করে পায়ের অংশ আছে গরুর। তো সেক্ষেত্রে আমি এখানে 5-6টার মতো লং নিয়েছি, 2টা বড় এলাচ নিয়েছি, 5-6টা আপনার ছোট এলাচ নিয়েছি। এখানে আধা চা চামচের একটু বেশি পরিমাণ গোলমরিচের গুঁড়ো আছে, সাথে 2টো তেজপাতা। এখানে ধনিয়া আছে, লবণ আছে, থাকছে হলো আপনার হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর থাকছে হলো মরিচ। সাথে থাকবে হলো সামান্য পরিমাণ, এতগুলো পরিমাণ না, সামান্য পরিমাণে টক দই। এবং এটার জন্য রান্নার জন্য থাকবে আদা, রসুন হবে খুব অল্প অল্প পরিমাণ। আর থাকবে হলো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। এখানে একটা জিনিস বলে রাখি, রসুন এখানে বেশি দেওয়া যাবে না, কারণ এই ধরনের হাড় বা আপনার পায়া নিজে খুব প্রচণ্ড রকম গরম এক ধরনের খাবার। তো এটার সাথে যদি বেশি রসুন যায় তাহলে সে আরও বেশি গরম হয়ে যাবে। সো এখানে আমরা বেশি রসুন ব্যবহার করবো না, সামান্য, সাধারণত বলা যায় যে বড় রসুনের 2টা কোয়াই ইজ এনাফ, এর বেশি দরকার নাই। আর থাকবে হলো ঘি। আমরা এটাকে ঘি দিয়ে রান্না করব, তেলও ব্যবহার করব, ঘি এবং তেলের সংমিশ্রণে এটা তৈরি করব। চলুন শুরু করি। শুরু করতে গেলে যে প্রথমে কাজটা লাগবে, আমাদের এই হাড়টাকে পরিষ্কার করতে হবে। এই হাড়টা পরিষ্কার করার জন্য এটার একটু কালো কালো ভাব আছে, যদি কোনো ময়লা বা কালো কিছু থেকে যায়, যদিও আমরা এটা পরিষ্কার করে নিয়েছি পুরোপুরি, যদি এটার ভিতরে কিছু থেকেও যায় তা সেটা আমরা একটু ব্লাঞ্চ করে নিব গরম পানিতে, এবং একটু লবণ এবং সিরকা দিয়ে বা ভিনেগার যেটাকে বলে, আমরা সেটা দিয়ে একটু করে নিব। তার ফলে এটা তখন একটু পরিষ্কার হয়ে যাবে। তারপরে আমরা এটাকে কুকিংয়ে চলে যাব। এই গরম পানিতে একটু সামান্য 1 চামচ লবণ, বা একটু বেশি দিলাম একটু লবণ, ব্লাঞ্চ করার জন্য। আসলে এটা আপনার রান্নার জন্য না, এটা ব্লাঞ্চের জন্য। আর সামান্য কিছু পরিমাণ ভিনেগার দিয়ে আমরা এটাকে একটু ব্লাঞ্চ করি, যেন আপনার পায়ের ভিতরে কোনো কিছু থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। আমরা এই যে পায়ের হাড়গুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে, একটু জাস্ট ব্লাঞ্চ করার জন্য 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট, এর উপরে না। এটার ভিতরে যা ময়লা থাকলে তা বা অতিরিক্ত একটু যে গন্ধ থাকে, সেই গন্ধটাও পর্যন্ত মরে যাবে, চলে যাবে। জাস্ট 2 মিনিটস যে ব্লাঞ্চ করছে, 2 মিনিট দেখেন, 2 মিনিটের মাথায় কী অবস্থা দাঁড়িয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা এখন নামিয়ে ফেলি। এটার উপরে ফেনা চলে আসছে, মোটামুটিভাবে বলা যাচ্ছে যে এর ভিতরে যদি কোনো প্রকার ময়লা থেকে থাকে তাহলে তাও চলে আসছে। আমরা এটাকে এখন জাস্ট নামাই। আচ্ছা দর্শক বিন্দু, দেখেন এই যে এখানে যে কালো কালো দাগগুলো রয়ে গেছে, এগুলো আসলে পুরার সাথে এক ধরনের পর্দার মতো ময়লা। আমরা এটাকে জাস্ট ব্লাঞ্চ করার কারণে জাস্ট এটা হাত দিয়ে ঘষা দিচ্ছি আর উঠে যাচ্ছে, তেমন কোনো কষ্ট করতেই হচ্ছে না। তা না হলে এটা উঠানো খুব ভুলে যায়। দেখেন ময়লাগুলো কীভাবে উঠে যাচ্ছে, এভাবে জাস্ট ময়লাগুলোকে ক্লিন করে ফেললাম। তো এটাকে আমরা মোটামুটিভাবে ক্লিন করে ফেললাম। এই যে যদি এখানে কোনো ময়লা টয়লা থাকে তাহলে এগুলো পরিষ্কার করার জন্য। দর্শকবৃন্দ, এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিচ্ছি হলো 2 চা চামচ পরিমাণ ঘি। একটু বেড়ে দিলাম, আড়াই চা চামচ ঘি দিয়ে দিলাম। এবং এর সাথে দিয়ে দিচ্ছি, এর ভেতরে প্রথমে দিচ্ছি হলো আপনার তেজপাতা। কাঁচা তেজপাতাই দিলাম। সাথে দিচ্ছি হলো দুটা বড় এলাচ, 5-6টা ছোট এলাচ, আর 5-6টা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, আধা চা চামচ পরিমাণ গোলমরিচ। যখন এখানে এটা ভাজতে ভাজতে এর অ্যারোমাটা
রিলিজ করবে জাস্ট দেওয়ার সাথে সাথে, তখন সেখানে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা এখন দিয়ে দিব, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিচ্ছি, এটা ততক্ষণ পর্যন্ত রাখবো। এটা আগে প্রথমে এটাকে ভুনবো, ভালোভাবে ভুনবো। সুন্দর করে ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এর রং সোনালি কালার ধরে আর কি। পুরোপুরি ভাজা হবে না, কিছুটা ভাজা হবে সোনালি কালার আসা পর্যন্ত। কারণ এটাকে আমরা আসলে আমাদের মূল টার্গেটটাই থাকবে হলো যে আমরা পেঁয়াজটা এবং পায়াটার যে হাড়গুলো সেগুলোকে আমরা একসাথে ভুনবো এবং একসাথে জিনিসটাকে পুরোপুরি 100% সিদ্ধ করবো। এটা থাকবে আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অনুযায়ী আমরা এই কাজটা করব। এখানে এখন হচ্ছে খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আসছে। এলাচে, বড় এলাচে, তেজপাতা, পেঁয়াজের সাথে গোলমরিচের একটা ভালো ফ্রেগরেন্স চলে আসছে অলরেডি। আমরা একদম কাঁচা তেজপাতা ব্যবহার করেছি, ফ্রেশ একদম। এখানে প্রায় পেঁয়াজের রং প্রায় ধরে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই, প্রায় রং ধরে আসছে। হালকা একটা পেঁয়াজটা মজে গেছে আর কি। পেঁয়াজটা এখন প্রায় রং ধরার পর্যায়ে হালকা 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 হয়ে আসছে। এই পর্যায়ে আমরা আমাদের হাড়টা দিয়ে দিচ্ছি, মানে পা দিয়ে দিচ্ছি, বা খুরা যেটাকে অনেকে বলে খুরা, সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নল্লি নেহারি না বা নল্লি স্যুপও না, এটা কিন্তু একদম পায়ার স্যুপ, নল্লির কোনো কাজ নেই। এই পায়ার স্যুপের আসল খেলাটা হলো আসলে এখানে পায়ার যে অংশটা, এটাকে ভালোভাবে ভুনতে হবে পেঁয়াজের সাথে। এইটাই হলো এটার মনোপলি। এখান থেকে আসলে মূল খেলাটা শুরু। এটা যত সুন্দরভাবে হবে, ফ্রেগরেন্সটা তত ভালো হবে এবং আসলে এটা ততই সুস্বাদু হবে এবং খাওয়ার মজাটা তত বৃদ্ধি হবে এখানে। এই জন্য এটাকে খুব ভালোভাবে ভাজতে হবে, ভুনা করতে হবে এবং পেঁয়াজটাও এটার সাথে সাথে ভুনা হয়ে যাবে। আমরা কিন্তু এখন পর্যন্ত বাটা পেঁয়াজ দিইনি বা রসুন দিইনি, আদা দিইনি, কারণ ওগুলো আমার বাটা। যদি বাটা না থাকতো তাহলে আমরা এই পর্যায়ে এটাকে দিয়ে দিতাম। আর একটু সময় ভাজার পরে আমরা হয়তো রসুন এবং আদা একটু এর ভিতরে মিক্স করবো। পেঁয়াজের মাত্রাটা বাড়ানোর জন্য একটু পেঁয়াজ বাটা দিব, ফলে এটা একটা ফ্রেগরেন্টটা অন্যরকম আসবে, ভালো লাগবে খেতে তখন। আর এরপরে থাকে আমরা রসুনটা দিয়ে যখন রসুনটা হয়ে আসবে তখন আমরা ওই পাকে আপনার এটার সাথে একটু অন্য স্পাইসগুলো অ্যাড করবো। সেক্ষেত্রে অবশ্য অন্য আরেকটা রকম সিস্টেমই করবো। আবার দেখা যাচ্ছে যে পেঁয়াজটাও হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আপনার আমার হাড়টাও বোনা হচ্ছে। আসলে এটা হলো অত্যন্ত একটি শক্তিশালী খাবার। এর ভিতরে প্রচুর পুষ্টিগুণ আছে এবং এটা আসলে কি জানেন, এক ধরনের প্রচণ্ড শীতের দিনে এটা খাইলে বেশি ভালো। কারণ হলো যে এতে প্রচণ্ড শরীর গরম করে দেয়। এর ভিতরে আপনার জিলেটিন আছে যা আমাদের আসলে পাচন শক্তিকে ভালো করে, আর মানুষের শরীরের দুর্বলতাটাকেও দূর করে দেয়। তো যখনও দেখা যাচ্ছে যে দুর্বল হচ্ছেন তখন অল্প অল্প এটা করে খাওয়া যায়। এটা বেশ লং টাইম বসে সেদ্ধ করে জাল দিয়ে রেখেও খাওয়া যায়। তো আমরা এটা সুন্দর জিলেটিন বের করবো এবং এটাকে দেখেন ভাজা হয়ে আসছে, প্রায় ভাজা হয়ে আসছে। এর সাথে পেঁয়াজও প্রায় ভাজা কমপ্লিট। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা পেঁয়াজের ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এর সাথে আর একটা জিনিস, এটার ভিতরে যে অটোমেটিক এটা থেকে তেলও ছাড়ছে, অনেকখানি তেল ছাড়ছে, এর ভিতর থেকে তেলও ছাড়ছে। ইচ্ছা করলে আমরা এটার ভিতরে 2-1 টুকরা মাংসও দিয়ে দিতে পারতাম। এটা হলো অপশনাল, আপনার ইচ্ছা যদি আপনি মাংস দিতে চান তাহলে খাওয়ার সময় একটা মিটের ভাবটাও পাবেন। আর এখানে আসলে মিটের ভাব থাকবে না, জেলেটিন থাকবে। এই হলে এটার পার্থক্য থাকবে তখন। ইচ্ছা করলে আপনারা দিয়ে দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। এ পর্যায়ে আমরা আরেকটু মাত্রায় পেঁয়াজের বাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটাটা বাড়ানো যায়, আদাটা আসলে আদাও শরীর গরম করে, তবে রসুনের মতো না। আর সামান্য এখানে 2-3 কোয়া রসুনের পরিমাণ দিলাম। রসুন 2-3 কোয়ার পরিমাণ হবে, ওই বেশি আমরা দিচ্ছি না রসুন এখানে। এবং আমরা তাকে ভুনতে থাকবো এর সাথে, যেন আমরা আদা এবং রসুন দিয়ে পর্যায়ে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিই। কারণ আমরা এটা আগে দিইনি, কারণ এটা বাটা ছিল। এইভাবে ভুনতে গেলে দেখা যেত যে আপনার সেটা পুড়ে কালো হয়ে গেছে, পরে এটা খেতে ভালো লাগতো না। যেন ভালো লাগে খেতে, সেই কারণে আহা কি সুন্দর একটা গন্ধ আসছে। রসুন আর আদা দেওয়ার ফলে এটার ভিতরে একটা অন্যরকম ফ্রেগরেন্সের সৃষ্টি হয়েছে। এখন আমরা রসুন এবং আদাকে
এটার সাথে ভুনছি। যদি এই পর্যায়ে যদি কোনো কারণে মনে হয় যে আমার তেলের মাত্রাটা একটু কম আছে, তাহলে আমরা এখানে আর একটু ঘি দিয়ে দিতে পারি। আর 1 চামচ ঘি আমরা দিয়ে দিতে পারি যেন একটু তেল বৃদ্ধি পায়, ফ্রেগরেন্সটা আরেকটু সুন্দর আসবে। আমরা এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো টক দই। হ্যাঁ, খুব সামান্য পরিমাণ টক দই, কারণ টক দই বেশি দেওয়ার কোনো মানে নাই। কারণ আমরা আসলে তো এটা কারি করছি না, আমরা জাস্ট এটার পানি ছাড়ার জন্য টক দইটা ব্যবহার করছি সামান্য। এই জাস্ট আপনার 2 টেবিল চামচের পরিমাণ। তার সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদ, কারণ এটাকে অনেকে হলুদ পছন্দ করে এটার সাথে খেতে, তো একটু হলুদ দিয়ে দিই কালার আসার জন্য। হ্যাঁ, আর হলুদের নিজস্ব একটা বৈশিষ্ট্য হলে এ অতি উন্নত মানের অ্যান্টিবায়োটিক, ফলে এটা ভালো কাজ করে শরীরের জন্য। আর অনেকে এর সাথে মরিচ খেতে পছন্দ করে না, কোনো মরিচই দেয় না, কারণ এটা তো স্যুপ, এটা শরীরের এনার্জি বৃদ্ধির জন্য, তো মরিচ কম খায় অনেকে। তো আমরা সামান্য একটু রং হওয়ার জন্য মরিচ দিচ্ছি। আর দিচ্ছি হলো জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলো আপনার ধনিয়ার গুঁড়া বেশ ভালো পরিমাণে, এটা বেশি দিলে কোনো সমস্যা না। অবশ্য আমার ব্যক্তিগতভাবে ধনিয়াকে খুব ভালো লাগে খেতে, তো এই জন্য আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিলাম। এখন এটাকে জাস্ট মিক্স করে এটার ভিতরে দিয়ে দিব পানি দিয়ে এটাকে সেদ্ধ করা হবে টানা প্রায় 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা এটাকে আমরা সেদ্ধ করব। দেখছেন কালারটা কি চলে আসছে ভাই রে ভাই, কালারটা সুন্দর চলে আসতেছে আস্তে আস্তে। হলুদের সাথে সামান্য একটুখানি এবার যেহেতু স্যুপ, পানি তো কোনো কঞ্জুসি করে দেওয়া যাবে না, এখানে একদম পুরো ভরপুর পানি দিতে হবে, ভরপুর পানি, যেন কোনো কঞ্জুসি না থাকে। আচ্ছা, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, আমি এখন পর্যন্ত কিন্তু লবণ দেইনি, এখন আমরা এটার ভিতরে লবণ দিব। আচ্ছা, এখন একটা যে জিনিস সেটা হলো এটা আরও একটু পানি দিয়ে দিই, তারপর এটাকে আমরা সেদ্ধ হতে দিই। এখন অনেকের ঘরে আপনার প্রেশার কুকার থাকে, কেউ যদি প্রেশার কুকারে রান্না করেন তাহলে এটা হলো হাড়, যেটা মাংস সেদ্ধ হতে আপনার যে কয় সিটি লাগে আপনার হাড়ে তার ডবল লাগবে। সো ফলে আপনি এটাকে সিদ্ধ করতে গেলে যদি আপনার 4 সিটি লাগে মাংস সেদ্ধ হতে, তাহলে আপনি এখানে 6 সিটি, ন্যূনতম 7 সিটি পর্যন্ত আপনাকে এটাকে রাখবেন, তারপর এটাকে নামাবেন। আর যদি আপনার মতো কেউ হাঁড়িতে করেন বা কোনো পাতিলে করেন, তাহলে তাকে অবশ্যই এটাকে 2-2.5 ঘন্টা তো রাখতেই হবে, 2.5 থেকে 3 ঘন্টা ঢাকনা ছাড়া, ঢাকনা দিয়ে না, ঢাকনা ছাড়া এটাকে, কারণ ঢাকনা দিয়ে রাখলে এর ভাবটা এর ভেতরেই থাকে, ফ্লেভারটা এনরিচ হয় না, ভালো লাগে না খেতে। তো সেক্ষেত্রে আমাদেরকে ঢাকনা ছাড়াই এটাকে ফুটতে দিতে হবে এবং কন্টিনিউয়াস এটা ফুটবে এবং আস্তে আস্তে পানি টানবে এবং রান্না হবে, সেদ্ধ হবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ, আমরা এখানেও পরিমাণ মতো লবণ দিচ্ছি। একদম পুরো কাভার হয়ে যাবে এই পরিমাণ পানি আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। পুরো পানি ফুটে উঠবে এবং এটা আস্তে আস্তে আপনার রান্না হবে। দর্শকবৃন্দ দেখেন পানি ফুটে উঠেছে, এই অবস্থায় আমরা এটাকে 2.5 ঘন্টা জাল দিতে থাকবো, তবে এত আছে না, আঁচ মাঝারি আছে বা তার চেয়ে একটু লো ফ্লেমে আমরা এটাকে করতে থাকবো। আমরা আরেকটু পানি দিয়ে দিচ্ছি ভিতরে, আরেকটু বেশি দিচ্ছি, বাড়াচ্ছি। তো স্যুপ তো যত বেশি পানি দেওয়া যায় কোনো সমস্যা নেই, পানি দেওয়ায় কোনো কার্পণ্য নেই এক্ষেত্রে। এই যে পানি ফুটে আসতেছে, এই অবস্থায় আমরা এটাকে মাঝারি আছে রেখে দিব, মাঝারি আছে চাইতে একটু নিচে, একদম স্লো ফ্লেমে একটু উপরে রাখবো, রেখে এটাকে আমরা কন্টিনিউয়াস সেদ্ধ হতে দেবো। এটা নিজেই সেদ্ধ হবে এবং ভিতর থেকে যত ফ্লেভার থাকবে সে রিলিজ করবে। দেখছেন কালারটা কত সুন্দর আসছে, অসম একটা কালার আসছে। আর এটা ফিনিশও হবে যখন, তখন তার আগে এটাকে একটা বাগার দেওয়া হবে বা তরকা দেওয়া হবে, যেটাকে তরকা বা বাগার বলা হয়, আমরা সেটা দেব। প্রায় 2 ঘন্টা শেষে আমাদের পায়ের অবস্থা দাঁড়াচ্ছে এরকম, প্রায় খুলে গেছে হাড় থেকে, এটা প্রায় ডান, সম্পূর্ণটাই ডান। এখন খালি জাস্ট আপনার এটাকে
সার্ভ করা। তবে সার্ভ করার আগে ছোট্ট একটু কাজ আছে, এটাকে একটু বাগার দিতে হবে। এটাকে জাস্ট একটু হালকা ঘি এবং একটু তেলের সংমিশ্রণে এটাকে জাস্ট একটু বাগার দিব। তো আমরা সেই বাগারটা এখন দিচ্ছি। অন্য একটি পাত্রে আমরা একটু তেল নিচ্ছি, সামান্য একটু তেল, এবং নিচ্ছি 2 চামচ ঘি। ঘি এবং তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 2 লং আর 2 দারচিনি, 2 দারচিনি ফ্লেভার ক্রিয়েট করার জন্য, আর 2 লং। এটা ভুনা হয়ে গেলে আমরা এটাকে এখন পায়ার স্যুপের ভিতরে ঢেলে দিচ্ছি। এটাকে দিয়ে দিলাম। এখন এটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আসুন এটাকে আমরা পরিবেশন করি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের পায়ার স্যুপ। আমরা এটা আপনার পরোটার সাথে, রুটির সাথে খেতে পারি। আজকে আমরা এখানে পরোটার সাথে পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, এত সুন্দর কালার, টেস্ট ও ফ্লেভারটাও সেই রকম লেভেলের হয়েছে। আমরা আশা করছি যে আপনারা আমাদের এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট পর্বে। আপাতত আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।